আজকে অসাধারণ একটি সিনেমা দেখতে যাচ্ছি আমরা। একজন প্রতিবন্ধী বাবা ও তার মেয়ের মধ্যকার সম্পর্কের উপর ভিত্তি করে টার্কিশ সিনেমা মিরাকেল ইন সেল নাম্বার 7 সিনেমাটি বানানো হয়েছে, যা 2013 সালে নির্মিত একটি কোরিয়ান সিনেমার রিমেক। টার্কিশ ভার্সনে মূল গল্পের কিছু অংশ পরিবর্তন আনা হলেও সিনেমাটির সমান দর্শক জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাটি শুরু হয় 2004 সালের একটি সিন দিয়ে, যেখানে একটি মেয়ে তার বিয়ের জন্য তৈরি হচ্ছিল এবং পাশেই টিভিতে চলা নিউজ থেকে সে জানতে পারে তুর্কিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা তুলে দেওয়া হয়েছে। যদিও তুর্কিতে সর্বশেষ 1984 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। যাই হোক, মেয়েটি নিউজটি শুনে একটি ছোট বক্স বের করে, যেটা দেখে তার শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। এতক্ষণ যে মেয়েটিকে নিয়ে কথা বলছিলাম তার নাম ওভা, যে কিনা 1983 সালে বয়সে ছোট থাকলেও অনেক বুদ্ধিমান ও ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। ওভা তার বাবা মেমো এবং মেমোর দাদি ফাতিমার সাথে থাকতো, কিন্তু দুঃখজনক হলো ওভার বাবা মেমো ছিল প্রতিবন্ধী, যার জন্য ওভার আশেপাশের বাচ্চারা তাকে নিয়ে মজা করত এবং ওভার টিচার মিনে তাদের বারণ করত এমনটা না করতে। ওভা যখন মেমোর দাদির কাছে জানতে পারে মেমো মানসিকভাবে তার মতো শিশুসুলভ স্বভাবের, তখন সে খুব খুশি হয় এবং সে সবসময় চাইতো তার বাবা তার সাথে থাকুক, তার মায়ের মতো তাকে যেন ছেড়ে না যায়। একদিন ওভা তার স্কুল শেষে পাশের দোকানে লাল রঙের একটি ব্যাগ পছন্দ করে, কিন্তু মেমোর কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় সে ওভাকে সেটা কিনে দিতে ব্যর্থ হয়। মেমো সিদ্ধান্ত নেয় পরদিন সে প্যারেডে আপেল বিক্রি করে সেই টাকা দিয়ে ওভাকে ব্যাগটি কিনে দিবে। এদিকে পরের দিন প্যারেড চলাকালীন সময়ে দেখা যায় এক সিপাহী তার দল থেকে আলাদা হয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে। যাই হোক, মেমো প্যারেডে আপেল বিক্রি করে প্যারেড শেষে দোকানে যায়, কিন্তু গিয়ে দেখে ওভার সহপাঠী সেদা তার বাবা সহ ব্যাগটি কিনে ফেলেছে। মেমো তাদের বোঝানোর চেষ্টা করলে সেদার বাবা, যিনি একজন মিলিটারি চিফ, সে মেমোকে আঘাত করে। তাই ওভা তার বাবাকে বুঝিয়ে দুজনেই বাসায় চলে আসে। মেমো খুব কষ্ট পায় ব্যাগটি কিনে দিতে না পারার কারণে, এবং মেমোর দাদি তাকে সান্ত্বনা দেয়। সিনেমার পরের অংশে দেখা যায় পরের দিন মেমো বাড়ির পাশের পাহাড়ের চূড়ায় গেলে কিছু বাচ্চা তাকে নিয়ে মজা করতে থাকে। সেদা তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং মেমোকে লাল রঙের ব্যাগটির লোভ দেখিয়ে তাকে পিছন পিছন যেতে বাধ্য করে। এমন সময় মেমো খেয়াল করে পাহাড়ের পাশের একটি পুরনো কেল্লা থেকে কেউ একজন তাদের ফলো করছে। হঠাৎ সেদা পা পিছলে চূড়া থেকে নিচে পড়ে যায়। মেমো সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য তার পিছু পিছু লাফ দেয়। এদিকে সেদার মা বুঝে যায় সেদা তাদের সাথে খাবারের টেবিলে নেই, তাই তারা সবাই সেদাকে খুঁজতে থাকে। এমন সময় চোখে পড়ে মেমো সেদাকে কোলে নিয়ে পানিতে দাঁড়িয়ে আছে, তাই তারা সবাই ভেবেই নেয় মেমো তাদের মেয়ে সেদাকে মেরে ফেলেছে। ফলে সঙ্গে সঙ্গে মেমোকে আটক করা হয়। এরপর মেমোকে থানায় নিয়ে টর্চার করে স্বীকার করতে বাধ্য করা হয় যে সেই সেদাকে মেরে ফেলেছে। সেদার পিতা মিলিটারি চিফ হয় এই সবকিছুই তার নির্দেশেই চলে, এবং থানার ভিতরে পরে তাকে আরো অনেক বেশি টর্চার করা হয়। এদিকে মেমোর দাদি ফাতিমা ও মেয়ে ওভা সারা রাত থানার বাহিরে বসে থেকে তার সাথে দেখা করার জন্য। দেখা না পেয়ে সিপাহীদের অনুরোধ করতে থাকে দেখা করানোর জন্য, কিন্তু তারা কেউ তাতে সাড়া দেয় না। মেমোকে যখন থানা থেকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, তখন ওভা মেমোকে যাওয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে। মেমো চিৎকার করে ওভাকে বলতে থাকে এক চোখওয়ালা রাক্ষস সব জানে। তখন ওভার মনে পড়ে যে পাহাড়ের চূড়ার পুরনো কেল্লাটিকে তার বাবা এক চোখওয়ালা রাক্ষস বলতো। মেমোকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং জেলের ওয়ার্ডেন নায়েরকে বলা হয় মেমোর সাথে সর্বোচ্চ খারাপ আচরণ করতে। এদিকে মেমো বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কিছুই বুঝে উঠতে পারে না তার সাথে আসলে কি ঘটছে, এবং সে বারবার বলতে থাকে সে কখন তার মেয়ে ওভার সাথে দেখা করতে পারবে। এদিকে ওভা বাড়ি ফিরে দ্রুত পাহাড়ের কেল্লার কাছে চলে যায় এবং একজন সিপাহীকে দেখতে পায়, যে সিপাহী গল্পের শুরুতে প্যারেড থেকে পালিয়েছিল। ওভা মেমোর ব্যাপারে সিপাহীকে জিজ্ঞাসা করলে সিপাহী বলে মেমো নির্দোষ। এটা শুনে ওভা খুব খুশি হয়ে ফাতিমার কাছে চলে আসে, এটা বলতে যে সে মেমোকে বাঁচাতে পারবে। কিন্তু ওভা আর ফাতিমা পরে কেল্লায় গিয়ে দেখে সিপাহীটি সেখানে নেই। এতে ওভা অনেক দুঃখ পায় এবং কান্না করতে থাকে, কারণ সেই ছিল তার বাবাকে বাঁচানোর একমাত্র সম্বল। সিনেমার নাম অনুসারে মিরাকেল ইন সেল নাম্বার 7 এর গল্প শুরু হয় সিনেমার এবারের অংশে। মেমোকে কারাগারে রাখা হয় সেল নাম্বার 7-এ, যেখানে অলরেডি বিভিন্ন ধরনের অপরাধী রয়েছে, যাদের মধ্যে কারাগারের কয়েদিদের হেড আজগরুজুলও থাকতো সেখানে, যার কথা সবাই মানত, এবং সে মানত ইউসুফকে, যে প্রতিদিন দেয়ালের একটি দাগকে দেখত এবং কিছু একটা চিন্তা করত যা কয়েদিদের মধ্যে কেউ জানতো না। সাধারণত জেলখানা থেকে সবাই মুক্তি পেতে চাইলেও সেলিম নামের একজন কয়েদি ছিল সেই সেলে, যে কিনা ইচ্ছা করেই কয়েকদিন পরপর ক্রাইম করে কারাগারে আসতো, যেন সে আরাম আয়েশ ভোগ করতে পারে। তবে হাফেজ পার্থ নামের আরেকজন থাকতো সেখানে, যে সকল কয়েদিদের পাপ পুণ্যের শিক্ষা দিত, যার জন্য সবাই তাকে সম্মানও করত।
কিন্তু একটা ছোট বাচ্চাকে খুন করেছে জেনে কয়েদিরা মেমোকে প্রতিনিয়ত মারধর করতে থাকে। তাই ওয়ার্ডেন নায়ের মেমোকে অন্য সেলে ট্রান্সফার করতে চাইলে সেদার বাবা বলেন উনি চান মেমো নির্যাতিত হোক। অন্যদিকে ওভা প্রতিদিন কেল্লার পাশে বসে থাকে সিপাহীর জন্য, কিন্তু সিপাহীর দেখা সে আর পায় না। তাই ওভার মন ভালো করার জন্য তার টিচার মিনে তাকে বুঝায় সে প্রতিদিন স্কুলে গেলে সে তার বাবা মেমোর সাথে তাকে দেখা করানোর ব্যবস্থা করবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কয়েকদিন পর মেমোর ফাঁসির নির্দেশ চলে আসে। টিচার মিনে, ওভা ও ফাতিমাকে মেমোর সাথে দেখা করানোর চেষ্টা করলে সেদার বাবার নির্দেশে তারা ব্যর্থ হয়। কিন্তু ওভা কারাগারের দেয়ালের বাহিরের পাশ থেকে আওয়াজ দিলে মেমো তা আন্দাজ করে এবং খুশিতে ওভাকে ডাকতে শুরু করে। ওয়ার্ডেন নায়ের তা দেখে সিপাহীদের উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে কিন্তু কয়েদিরা বুঝতে পারে মেমো অনেক সহজ সরল, সে কখনো খুন করতে পারে না। এরপর তাকে তারা তাদের গ্রুপে অ্যাড করে নেয়। হঠাৎ একদিন আসগরুজুল খেয়াল করে তাদের সেলে আসা একজন নতুন কয়েদি তাকে মারতে এসেছে। ঠিক তখনই মেমো অজুলকে বাঁচাতে গিয়ে বেশ জখম হয়। এরপর আসগরুজুল সিদ্ধান্ত নেয় সে মেমোর এই ঋণ শোধ করবে ওভার সাথে তার দেখা করিয়ে। তাই সে তার লোকজনদের বলে ওভাকে জেলখানায় নিয়ে আসতে। এদিকে আসগরুজুলের লোকজন তার স্ত্রীর সাথে ওভাকে কারাগারে পাঠালে তার স্ত্রী ভাবে ওভা আজগরের মেয়ে এবং সে বেশ কান্নাকাটি করতে থাকে। বুঝতেই পাচ্ছেন মেয়েদের মন তো এমনিই সন্দেহজনক, তার উপরে যে ঘটনা ঘটে গেল। আসগরুজুল বেচারা পড়ে গেল বেশ বিপাকে। সে অনেক বোঝানোর চেষ্টা করলো তার স্ত্রীকে যে এটা মেমোর মেয়ে, তার সাথে দেখা করানোর জন্য তাকে নিয়ে এসেছে। যাই হোক, এদিকে ওভাকে দেখে মেমো বিস্মিত হয়ে যায়। শুরুতে স্বপ্ন মনে হলেও সে কিছুক্ষণ পরে বুঝতে পারে এটা বাস্তবেই ঘটছে। তাই সে ওভাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে এবং সবাইকে বলতে থাকে ওভা তার মেয়ে। ওভা সবার সাথে পরিচিত হতে থাকে এবং সবার শেষে ইউসুফের সামনে যায়। আর সে বুঝতে পারে দেয়ালের চিহ্নটির মাঝে একটি গাছ লুকিয়ে আছে। ওভার বুদ্ধিমত্তা দেখে ইউসুফ জেলখানায় প্রথমবারের মতো হাসে। ওভা যাবার আগে সবাইকে বলে তারা কেন কারাগারে। সবাই বলে তারা চিকিৎসা নিতে এসেছে এবং নিজেদের অপরাধকে রোগ হিসেবে বর্ণনা করে সবাই। ততক্ষণে দেরি হয়ে যাওয়ায় ওয়ার্ডেন আন্দাজ করে ফেলে ওভার ব্যাপারে। ওয়ার্ডেন মেমোকে জিজ্ঞাসা করলে সে বলে দেয় ওভা বেডের নিচে লুকিয়ে আছে। ওয়ার্ডেন রেগে গিয়ে ওভাকে বন্দি করার নির্দেশ দিলে আসগরুজুল তাকে অনুরোধ করে এবং সে বলে মেমো নির্দোষ এবং যার প্রত্যক্ষদর্শী সম্পর্কে কেবল ওভাই জানে। অন্যদিকে বাসায় মেমোর দাদি ফাতিমা ওভার রেখে আসা চিঠি পড়ে জানতে পারে সে মেমোর সাথে দেখা করতে জেলখানায় গিয়েছে। এরপর তার হার্ট অ্যাটাক হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। ওয়ার্ডেন ওভার সব কথা শুনে তাকে বাড়িতে রাখতে যায় এবং সেখানে পৌঁছে দেখে ফাতিমা আর নেই। টিচার ওভাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু ওভা অনেক কষ্ট পায়। বেচারির দুঃখ যেন তাকে ছেড়েই যাচ্ছে না। ওভার তথ্য অনুযায়ী ওয়ার্ডেন পাহাড়ের ওই কেল্লাতে যায় এবং সে সিপাহীর বন্দুক ও ড্রেস দেখতে পায়। ওয়ার্ডেন জেলার ফারুককে পুরো ঘটনাটি বললে ফারুক বলে সে কিছুই করতে পারবে না, কারণ তুর্কিতে তখন মিলিটারি শাসন চলছিল এবং সিদার পিতা একজন মিলিটারি চিফ। ওয়ার্ডেন নায়ের এরপরও সত্যের খোঁজ করতে থাকে। ওভা ও মেমোর মধ্যকার ভালোবাসা দেখে সেলে থাকা সবাই যেন তাদেরকে অনুধাবন করতে পারে। আসগরুজুল তার স্ত্রীকে ওয়াদা করে এখান থেকে বের হয়ে সে ভালো হয়ে যাবে এবং পরিবারকে সময় দিবে। অন্যদিকে ইউসুফ তার মেয়ের কথা মনে পড়ে, যাকে সে একটি গাছের নিচে দাফন করেছিল। বাবার থেকে দূরে থাকা দুঃখী ওভার খেয়াল রাখতে টিচার মিনে পুনরায় মেমোর সাথে দেখা করাতে নিয়ে যায় ওভাকে। কিন্তু মেমো বা ওভা কেউ জানতো না এটাই হয়তো তাদের শেষ দেখা হবে, কারণ মেমোর ফাঁসির প্রস্তুতি চলছিল ততক্ষণে। ওভা মেমোকে বলে ফাতিমা আর নেই। সবার চেহারা থেকে যেন খুশি চলে যায়। মেমো কান্না করতে শুরু করে এবং কান্নায় ভেঙে পড়ে। এর মধ্যে মিলিটারিরা যে পলাতক সিপাহীকে খুঁজছিল তারা তাকে খুঁজে পায়। জেলার ফারুক সিপাহীর কাছে সব জেনে ওয়ার্ডেন নায়েরকে জানায় মেমো নির্দোষ। কিন্তু এই কথা যখন সেদার পিতা জানতে পারে সে সিপাহীটিকে জিজ্ঞাসা করে কি ঘটেছিল সেদিন। সিপাহী তখন সব খুলে বলে এবং বলে মেমো আসলে নির্দোষ। কিন্তু সেদার পিতা তখন সেই সিপাহীকে মেরে ফেলে আর এভাবেই শেষ সাক্ষীকেও শেষ করে দেওয়া হয়। ধীরে ধীরে মেমোর ফাঁসির দিন চলে আসে। মেমো সবার থেকে বিদায় নিতে থাকে ফাঁসির মঞ্চে ওঠার জন্য এবং সবাই অশ্রুসিক্ত চোখে তাকে বিদায় দেয়, কারণ তারা জানতো একজন নির্দোষ মানুষ শাস্তি পাচ্ছে। তাকে ওই গুনার শাস্তি দেওয়া হচ্ছে যেটা সে কখনোই করেনি। এভাবেই মেমোর ফাঁসি কার্যকর করা হয়। প্রিয় দর্শক, সিনেমার এখানে শেষ মনে হলেও রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো এ যেন শেষ হইয়াও হইল না শেষ। কারণ শেষের অংশে দেখা যায় পরদিন ওয়ার্ডেন নায়ের ও জেলার ফারুক আসে ওভার সাথে দেখা করতে এবং তারা ওভার হাতে একটি ছোট বক্স দেয় যে ইউসুফ ওভাকে দিতে বলেছিল। সেই সাথে ওভাকে তারা একটি অবাক করা কথা বলে, যা 2 দিন আগে ইউসুফ ওভার বাবাকে বাঁচাতে করেছিল। ঘটনাটি শুনে এবার আপনারাও চমকে উঠবেন, কারণ ঘটনাটি ছিল ইউসুফ মেমোকে বাঁচিয়ে তার জায়গায় নিজে ফাঁসি নিবে এবং সে এটা নিজের পাপ থেকে মুক্তির উদ্দেশ্যেই করবে কেবল।
ওভা ও মেমোর ভালোবাসা দেখে ওয়ার্ডেন ও জেলারও রাজি হয়ে যায় এবং সবার সহযোগিতায় মেমোর জায়গায় ইউসুফকে ফাঁসির মঞ্চে পাঠানো হয় এবং মেমোকে গোপনে জেলখানা থেকে বের করে আনা হয় এবং ইউসুফের ফাঁসি কার্যকর করা হয়। এই কথা শোনার পর ওভা অবাক হয়ে যায় এবং দেখে গাড়ির পিছন থেকে তার বাবা মেমো বেরিয়ে আসছে। ওভা এবং মেমো দুজনেই আনন্দ আত্মহারা হয়ে ওঠে। তারা আবার মিলে যায়। তবে তাদেরকে সবার চোখ থেকে আড়াল করতে ওয়ার্ডেন ও জেলার তাদেরকে একটি বোটে করে অনেক দূরের একটি শহরে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয়। ওভা তার বাবা মেমোকে বাঁচানো ইউসুফকে কখনোই ভুলেনি। আর এভাবেই শেষ হয় একজন নিরপরাধকে তার জীবন ফিরিয়ে দেওয়ার ঘটনা অবলম্বনে সিনেমা মিরাকেল ইন সেল নাম্বার 7। সিনেমাটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে